আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিবুর রহমান। আজকে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। পুঁজিবাজারে যে গত এক সপ্তাহ থেকে দরপতন হচ্ছে, বিভিন্নভাবে শেয়ারের দাম কমে যাচ্ছে এবং একটা হতাশা বিরাজ করছে, সেটা কীভাবে উত্তরণ করা যায় সে নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমার সাথে দুজন অতিথি আছেন। প্রথমে আমি দুজন অতিথিকে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব। তিনি প্রাক্তন সচিব, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এবং একজন অর্থনীতিবিদ। আমার ডান পাশে আছেন মোহাম্মদ আলী, আপনি সিও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনি সব দিক থেকে আপনার অভিজ্ঞতা, এই যে গত কিছুদিন থেকে যে বাজারের দরপতন হচ্ছে, এই যে একেবারেই দাঁড়াতে পারছে না, এটা কারণটা কি? এটার কারণ তো আপনি আমার সাথে ভালো জানবেন, আপনি তবু আপনার দৃষ্টিতে কোন জায়গায় কোন আমি নিজেও এটার কারণ খুব বেশি খুঁজে পাচ্ছি না। যে এটা আমার মনে হয় যে ক্রমাগত দর পতন, এটা ইজ ভেরি ব্যাফলিং। সবাই ব্যাফলড হয়ে গেছে যে এটা কেন পড়ছে। এবং দর পতনের সাথে সাথে আমরা ইদানিং লক্ষ্য করছি যে টার্ন ওভারটা কমে করছে এবং গতকাল এটা 300 কোটি টাকার নিচে ছিল। এটা আমার কাছে আরও বেশি অ্যালার্মিং মনে হচ্ছে যে বাজারে যদি ইনভেস্টাররা চলে যায়, পার্টিসিপেট না করে, তাহলে তো এটা ভয়াবহ পরিণতির দিকে যাবে। এবং আমার মনে হয় যে সেই প্রসেসটা যেভাবেই হোক না কেন আমাদের বন্ধ করা দরকার, টার্ন ওভারটা যাতে বাড়ে। তো আমার মনে হয় প্রধান কারণ যেটা ফার্স্টেই বলি যে আমাদের সিচুয়েশন এমন কোনো ভয়াবহ কিছু হয় নাই। মার্কেট মোটামুটি স্টেবল আছে, মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড যাচ্ছে বেশ কিছুদিন ধরে। অনেকে বলছেন যে এক্সপোজার লিমিট যদি 2 বছর যদি বাড়ানো না হয়, তাহলে যাদের এক্সপোজার লিমিট আপনার বেশি আছে তাদেরকে এই শেয়ারটা জুলাইয়ের মধ্যে বিক্রি করতে হবে, এবং তারা এটা বিক্রি শুরু করেছে অথবা শুরু করতে যাচ্ছে, এবং এটার যে সেল প্রেশার আসবে সেই সেল প্রেশার নেবার ক্ষমতা এই বাজারে নেই। সেই কারণেই তার আগে অন্যরা বিক্রি করে দিচ্ছে, সে কারণে এই দরপতনটা হচ্ছে। দিস ইজ দ্য মেইন রিজন বলছে। আমি মনে করি এটা একটা প্রধান কারণ নয়, এটা একটা কারণ হতে পারে হয়তো অনেকের মধ্যে। কারণ আমি যতদূর জানি 5-6টা ব্যাংকের বেশি ওভার এক্সপোজ নাই, এবং সেতে মোট যে টাকার অর্থের পরিমাণ সেটা এমন বিপুল পরিমাণ অর্থ নয়। তবে কিছু এফেক্ট অবশ্যই এটার পড়বে বাজারে, এবং যখনই হোক এটা পড়বে। আর আইনটা যখন করা হয়েছে, এটা তো আমার মনে হয় চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা আছে, কারণ আইন বোধহয় পরিবর্তন করতে হবে। না, আইনের বাইরেও সেদিন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। তিনি অর্থমন্ত্রীকে তারা বিভিন্ন আইনের ব্যাখ্যা দিয়ে দেখিয়েছেন যে এটা পাশ কাটিয়েও এটাকে 2 বছর করা যেতে পারে। যাই হোক, ওনারা দেখালেও সেটা তো অ্যাকসেপ্টেবল হতে হবে। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে এটা 2 বছর এক্সটেনশন করা হবে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। আমি সেই সম্বন্ধে মন্তব্য করবো না, যদি কমিটমেন্ট করে থাকেন। না, এটা ওপেন করেছেন, আপনি দেখেছেন পত্রপত্রিকাতে আসছে যে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা কমিটমেন্ট করে থাকলে এটা পালন করা উচিত আমার মনে হয়। এখন যদি কোনো লিগ্যাল প্রবলেম থাকে সেটাও সলভ করা সম্ভব। এনিওয়ে, বাট আমার মূল প্রশ্ন হচ্ছে এটা অন্যতম কারণ নয়, ওয়ান অফ দ্য রিজনস মেবি। বাজারের প্রধান সমস্যা হলো দেখেন এখন যারা পার্টিসিপেন্ট আছে তারা হচ্ছে রিটেল ইনভেস্টার মোস্টলি। জি, আমরা দেখছি যে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু সাইড লাইনে বসে আছে, তারা ইনভেস্ট করছে না। আমার মনে হয় সেটাই মূল সমস্যা। এবং আমাদেরকে অর্থ মন্ত্রণালয় হোক বা এসিসি হোক বা আপনারা যারা আছেন, আপনাদের একটা চিহ্নিত করতে হবে কি কারণে আমাদের যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার, অর্থাৎ আমাদের যারা মার্চেন্ট ব্যাংকার আছে বা স্টক ডিলার আছে বা ব্যাংকস আছে, ব্যাংকের সাবসিডিয়ারিগুলো, ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারিগুলো আছে, মিউচুয়াল ফান্ড আছে, এইগুলো কেন পার্টিসিপেট করতেছে না? হোয়াট আর দ্য প্রবলেমস? আমার মনে হয় একটা প্রবলেম তো আছে যে নেগেটিভ অ্যাকাউন্ট হয়ে গেছে, যার জন্য মার্চেন্ট ব্যাংক এবং বড় বড় ব্রোকার হাউস যারা বেশি মার্জিন লোন দিয়েছে তারা একটা সমস্যার মধ্যে আছে। এবং এইদিকে এ পর্যন্ত এসিসি বা সরকার কোনো তেমন কোনো দায়ী নেই। একবার একটা কিছু চেষ্টা করেছিল বোধ হয় 900 কোটি টাকা না কতজনের ক্রেডিট নিয়ে এসে, সেটা খুব একটা সফলতা আনতে পারে নাই। তো এইদিকে একটা সমস্যা। একইভাবে ব্যাংকগুলো আমার মনে হয় তাদের যে সাবসিডিয়ারি ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারিগুলো আছে সেখানে তাদের বিপুল পরিমাণ ইকুইটি আটকে আছে, প্লাস লোনগুলো আটকে আছে। ফলে সেখানে হয়তো তারা চিন্তা করছে যে এই মার্কেটে আবার আসবে কিনা। ওভার এক্সপোজার কিছু থাকতে পারে বা কিছু ব্যাংকে থাকতে পারে, বরাবর আছে একদম। তো আমার মনে হয় আমাদের কথা বলার আগে সমস্যার গভীরতা দেখতে হবে এবং চিহ্নিত করতে হবে কী কারণে এরা আসলে আসছে না, এবং সেই দায়িত্বটুকু কিন্তু এসিসি এবং সরকারের।
সেই চিহ্নিত করে একবার যদি আপনি সমস্যার চিহ্নিত না করেন তাহলে কিন্তু সমাধান করতে পারবেন না। তো কী কারণে আসছে না এটা একটা চিহ্নিত করা হোক, তারপর সেইগুলো কিভাবে সমাধান করা যায় সেদিকে এগোনো দরকার। মোহাম্মদ আলী, আপনার কাছে ফিরে আসছি যে আপনি আপনি কোন এই আজকের এই বাজারের এই অবস্থার জন্য আপনি কিভাবে এটাকে উত্তোলন করা যায় আসলে বলেন তো? সমস্যা অনেকখানি বলেছে। আসল প্রবলেমটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যেটা হচ্ছে ওভার এক্সপোজার নিয়ে যে কথাগুলো হচ্ছে যে ওভার এক্সপোজার আছে, এটা আইন দ্বারা পারবে না। কিন্তু এটা আইনে ব্যাংকিং কোম্পানি আইনের 42-তে বলা আছে যে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে আইনে যে কোনো কিছু রেমিশন সাবট্রাকশন করতে পারে। এবং আমাদেরকে যে কিছুদিন আগে যে সাবসিডিয়ারি ক্যাপিটালটা এক্সক্লুড করে দিয়েছে, ওটা কিন্তু ওই সেকশনে আওতা বলেই করে দিয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক যদি ইচ্ছা করে বা অর্থ মন্ত্রণালয় এটা সময় বাড়াইতে পারে। এটা 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 যে কারণ ওখানে একটা একদম ইনহেরিটেড ক্লজে আছে যে জনস্বার্থে এবং সরকার প্রয়োজন মনে করলে সেটা কতিপয় অংশ অ্যামেন্ডমেন্ট এডিশন সাবট্রাকশন করতে পারে। সেটা নিয়ে হয়তো কথাবার্তা হচ্ছে বা বাংলাদেশ ব্যাংকের সাথেও আমরা যোগাযোগ রেখেছি। বাংলাদেশ ব্যাংক বলতেছে আমরা কেস টু কেস দেখতেছি। এটা আসলে সেল প্রেশারের আরেকটা অন্যতম কারণ আমরা দেখেছি। আগে আমরা সবসময় আলোচনা করেছি বিনিয়োগকারীদের সমস্যা নিয়ে, আমরা কিন্তু ইনস্টিটিউশনের যে প্রবলেমগুলো হতে পারে এটা খুব বেশি আলোচনা করিনি বা এটা আইডেন্টিফাই করতে চাইনি। আমরা যারা ব্রোকার হাউসে কাজ করি বা স্টক ডিলার হিসাবে আমাদের কাছে এখন কিছু জিনিস চলে আসছে যে আসলে এখন সমস্যাগুলো হচ্ছে ইনস্টিটিউশনের। কারণ সে তো একটা ফরেন কোম্পানি থেকে অথবা অন্য একটা জায়গা থেকে ল্যান্ড করে কাস্টমারকে ল্যান্ডিং করেছে। কাস্টমার যেহেতু ক্রমাগত পতনের কারণে কাস্টমার কিন্তু শেয়ার আর এখন ইন্টারেস্টও সার্ভিস করতে পারতেছে না, ট্রেডও করতে পারতেছে না। কারণ ট্রেড করতে হলে বাজারে একটা উত্থান পরিস্থিতি থাকবে। এই ইনস্টিটিউশনগুলা তার ইন্টারেস্ট লোন সার্ভিস করতে হবে, সে কিন্তু পারতেছে না। এখান থেকেও কিছু সেল আসে, এটা আমার ধারণা। এই যে সেলটা আসতেছে এডিশনাল সেল, নট অনলি দ্য ওভার এক্সপোজার, এটা বাজারে অ্যাবজর্ব করার জন্য নতুন বিনিয়োগকারী আসতেছে না। আর লাস্ট কয়েক মাস যদি আমরা দেখি যে শেয়ারগুলো বাজারে আসছে তাদের ওই সাস্টেইনেবিলিটি ভালো না। তারা হয়তো শুরু হয়েছে 30 টাকা 40 টাকা, ধীরে ধীরে নেমে আসছে। এখন যে যেখানে এই শেয়ারগুলো কিনেছে তার কিন্তু ইকুইটি ডাউন করেছে। তো সার্বিক বাজারে যে এই অবস্থাগুলো, এটা আসলে একটা অটোমেটিক্যালি অনেক সময় অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক সময় গভর্নমেন্ট পলিসির কারণে অ্যাডজাস্টমেন্ট হয়। আমার মনে হচ্ছে এটা এখন স্যার যে অংশটা বলছে যে কী পলিসি এখন অ্যাডাপশন করলে ইনস্টিটিউশনের ফার্দার ফান্ডিংয়ের ক্ষমতা আসবে, অ্যাজ ওয়েল এজ বিনিয়োগকারীরা রিলিফ পাবে। এখানে একটা কাজ করার মতো জায়গা আছে। জনাব ফারুক আহমদ সিদ্দিকী, আপনার কাছে ফিরে আসছি আবার যে কথাটা আমি বলতে চাচ্ছি আর কি, যে কথাটা যে আপনি একটা শিল্প প্রতিষ্ঠানে ঋণ দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে, ব্যাংক ঋণ দিয়েছে। যখন ব্যাংক ওই সকল প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে সেখানে আপনার কর্মসংস্থান হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে ওইগুলি এক্সপেনশন হয়েছে, বড় হয়েছে, কিন্তু যে লোন নিয়েছে 1000 কোটি টাকার লোন নিয়েছে সে লোন পরিশোধ সময় মতো করতে পারে না। ব্যাংক কিন্তু সেখানে লোনের সময়সীমা বাড়িয়ে দেয়। কোনো আমরা দেখেছি গত 6 মাস বা 1 বছর আগেও বাংলাদেশ ব্যাংক অনেকেরটা কনসিডার করেছে এবং যাদের লোন 500 কোটি টাকার উপরে তাদেরকে প্রায় 15 থেকে 18 বছর পর্যন্ত তারা সমন্বয় করার জন্য সময় দিয়েছে। তো এখন ব্যাংকগুলি যে ইনভেস্টমেন্ট করেছে এটাও তো সে পুঁজিবাজার করেছে, মানে এটা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে করেছে। তো এখানেও তো হাজার হাজার বিনিয়োগকারী জড়িত আছে। এখানে আপনার এরকম একটা লিমিটেশন দেওয়ার মানে কি, লিমিট করে দেওয়ার মানে কি যে এর মধ্যে আপনাকে এটা সমন্বয় করতে হবে, আপনাকে বিক্রি করে দিতে হবে আর আপনাকে করতে, এখানে একটা সময় দেওয়া যায় না, কনসিডার করা যায় না? আমি তো বলছি না যায় না, পরিস্থিতি বিবেচনা আমি বলছি যে এটা আইনের মধ্যে আছে। এখন আমি আইনজ্ঞ নই, আই এম নট লয়ার, সুতরাং আইনের এটা ইন্টারপ্রিটেশন কী হবে সে ব্যাপারে আমি আদৌ কোনো মন্তব্য করতে চাই না। বাট সরকার যদি সদিচ্ছা থাকে, যদি চায়, তাহলে তারা ইন্টারপ্রিটেশন মিনিস্টার ব্লক করতে পারে এবং সেই ইন্টারপ্রিটেশন যদি ফেভারে নাও হয় আইন পরিবর্তন করাও সম্ভব পার্লামেন্টে। জি, তা তো অবশ্যই। সুতরাং এটা পলিসিটা হচ্ছে মেইন সমস্যা, এটা ইমপ্লিমেন্টেশন সমস্যা না কোনোদিনই না। সরকার যদি চায় তাহলে ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে পারে সেটা সবসময় পারে না। আমাদের কথা হলো যে আপনি পুঁজিবাজারকে যে গুরুত্ব, পুঁজিবাজারের একটা গুরুত্ব, এটা ক্যাপিটাল মার্কেটের গুরুত্বটা তো অনুধাবন করতে হবে সবাইকে, এবং গুরুত্ব বিবেচনা করে হয়তো একটা ক্রাইসিস মুহূর্তে আপনাকে একটা সহযোগিতা করতে হবে, আপনাকে কিছু ছাড় দিতে হবে। এটা তো যে কোনো পরিস্থিতি, অর্থনীতি যেখানে আপনি অর্থনীতি জড়িত সেখানে তো ছাড় দেওয়া হয়, সব জায়গায় তো কম বেশি ছাড় দিচ্ছে না এটা বলা যায় না। সরকার কিন্তু বাজেটের সময় দেখেন অত্যন্ত পুঁজিবাজার বান্ধব একটা বাজেট দিয়েছে। ইদানিং আপনার ইকুইটিকে এক্সপোজার লিমিট থেকে সরিয়ে দিল। এগুলো সবই কিন্তু ভালো পলিসি, পুঁজিবাজারের সাথেই করা হয়েছে এটা। সুতরাং সরকার পুঁজিবাজারের সাথে কিছু করছে না এটা আমি মনে করি না।
তবে এই বর্তমান যে সমস্যা একটা ক্রাইসিসের সময় একটু সমস্যা, ক্রাইসিস তো গত 5 বছর ধরেই চলছে এরকম ক্রাইসিস, এটা এমন কিছু না, আমরা উই হ্যাভ বিন পাসিং থ্রু ইট ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। তো এইটা করলেই যে ভালো হয়ে যাবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটা আমি আই ক্যান টেল ইউ দ্যাট, যে এটা এক্সটেনশন করে দিলেই সবসময় আসলে সমাধান হয়ে যাবে, মিল্ক অ্যান্ড হানি উইল ফ্লো, নট দ্যাট। বাট একটা সমস্যা এটা আছে, এটা সরকার এটার দিকে নজর দেওয়া উচিত। আর এর চাইতে বড় সমস্যা হচ্ছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কেন নতুনভাবে বাজারে আসতে পারছে না, তাদেরকে ফান্ড কনস্ট্যান্ট আছে, Yes. তাদের কি মার্জিনাল লোন নিয়ে টাকা আটকে আছে, এই সমস্যা আছে, তাদের কি ধরেন ব্যাংক যখন একটা সাবসিডি মার্চেন্ট ব্যাংকে টাকা দিচ্ছে কত 15-16% ইন্টারেস্ট নিচ্ছে, এরকমই। কিন্তু যখন ইন্ডাস্ট্রিকে টাকা দিচ্ছে তখন কিন্তু এখন 10% চলে এসেছে। তো এইখানে এত বেশি নিচ্ছে কেন, এইগুলো প্রশ্ন আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার। আর দ্বিতীয়ত যে একটা মূল সমস্যা, যে আমরা দেখেছি যে বিগত কয়েক বছর, 3 বছর 4 বছরে নতুন নতুন বেশ কিছু কোম্পানি এসছে, কিন্তু খুব ভালো কোম্পানি এসেছে এইটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। যারা এসছে তুলনামূলকভাবে হয়তো কিছু ভালো, কিন্তু খুব স্টাবলিশড কোম্পানি, বড় কোম্পানি, যখন ধরুন গ্রামীণ ফোন যখন এসছে তখন কিন্তু বাজারে একটা সাড়া পড়ে গেছে। এটা আসার সাথে সাথে বেশ কিছু বিনিয়োগকারীও বাজারে চলে এসেছে। তো আমাদের দরকার ওই তখন ধরনের যে সরকারি শেয়ারগুলি আনলোড করে হাজার হাজার Exactly, বিনিয়োগকারী আসছে, নতুন নতুন exactly. বিনিয়োগকারী আসছে। এখন ধরেন সরকারি যেগুলো আছে অলরেডি লিস্টেড, সেখানে প্রফিট কমে গেছে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা তো জানেনই যে তিতাসের ব্যাপারটা তো সবাই জানেন। এসব কারণে ফলে সরকারি যেগুলো আছে লিস্টেড সেগুলো এখন অত ভালো, ওইগুলি সবচেয়ে লুক্রেটিভ শেয়ার এখন সবচেয়ে নাই, অ্যাট্রাকটিভ ছিল বিনিয়োগের জন্য। দ্বিতীয়ত দেখেন বিগত কয়েক বছরে নতুন করে কোনো কোম্পানি, সরকারি কোম্পানি এখানে এনলিস্টমেন্টে আসে নাই, বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও। তো এখানে ভালো কোম্পানি প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু সেরকম ভালো কোম্পানি আসে নাই। একটা বাংলাদেশে অন্ততপক্ষে 15টা-20টা কোম্পানি আছে যেগুলো মার্কেট আনলে মার্কেটের কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এইসব কোম্পানি আসার সাথে সাথে প্রচুর বিনিয়োগকারীর সাথে সাথে চলে আসবে। কারণ এখন একজন বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে চায় কোথায় করবে, খুব লিমিটেড চয়েস। আমাদের নতুন কোম্পানি, ভালো কোম্পানি আনতে হবে, এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তো এই উদ্যোগটা নিবে কে? আপনাদের এক্সচেঞ্জটাই প্রধান দায়িত্ব আমার মনে হয় উদ্যোগটা নেওয়ার। না, এখানে ধরেন যারা ইস্যু ব্যবস্থাপনায় আছে তাদেরও ওই উদ্যোক্তাদেরকে কনভিন্স করতে হবে হ্যাঁ, যে আপনাকে নিয়ে আসতে, স্টক এক্সচেঞ্জের মার্কেটিং ডিভিশন যারা আছে আছে, তারা কাজ market করতে হবে। এখানে স্যার যে অংশটা এক্সচেঞ্জের একটা আমি বড় যদি- দায়িত্ব আছে মনে আমি হয়, অবশ্যই দায়িত্ব মানে আছে এটাকে, আপনাদের। যে সুযোগ সুবিধা লিস্টেড কোম্পানির বেলায় শুধু দেওয়া এটা হচ্ছে। না, এক্সচেঞ্জের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এখানে গভর্নমেন্টের সাথেও বার্গেনিং করতে হবে, যে আপনার যদি বাজার ভালো হয় আপনি যে ট্রানজ্যাকশন ট্যাক্স সেখানে এনবিআর রেভিনিউ পাবে, এবং যদি কোম্পানিগুলো আসে এখানে লিস্টেড কোম্পানির ডিউ ডিসক্লোজার আসবে, প্রফিটেবিলিটি ভালো দেখাবে, আপনি ট্যাক্স পাবেন। এই জিনিসগুলো গভর্নমেন্টের সাথে যেমন নেগোসিয়েশন করার দরকার আছে, কোম্পানি ম্যানেজমেন্টকেও নেগোসিয়েশন করে বাজারে নিয়ে আসতে হবে এবং কর্পোরেট গভর্নেন্সকে স্ট্রং করতে হবে। আমরা যদি বাজারের দিকে তাকাই, আপনি দেখেন 2010-এ অনেক কোম্পানিকে আমরা ওভার প্রাইস মনে করেছি, যাদের কর্পোরেট গভর্নেন্স ঠিক আছে, যাদের ম্যানেজমেন্ট ঠিক আছে, ওরা কিন্তু 2010 থেকে দাম ডাবল হয়েছে, পার্টিকুলারলি মাল্টিনেশন। একই নেচারের ব্যবসা কিন্তু আমরাও করছি, কিন্তু তারাও করতেছে কেন? তাদের কর্পোরেট গভর্নেন্স ঠিক আছে, ডিউ ডিসক্লোজার ঠিক আছে, ডিভিডেন্ড পে আউট ঠিক আছে, ম্যানেজমেন্ট সাউন্ড আছে। তা একই দিকে আমাদের যারা লোকাল ম্যানেজমেন্ট সেটা কিন্তু ওইভাবে বেড়ে ওঠেনি। ফলশ্রুতিতে কী হয়েছে, আমাদের ডিউ ডিসক্লোজার নেই, কর্পোরেট গভর্নেন্স ঠিক নেই। একটা সময় বিনিয়োগকারীরা কিন্তু ফরেন বিনিয়োগকারী যেমন লোকালও এখানে কিন্তু আস্থা রাখতে পারতেছে না যে পরের দিন কী হবে কোম্পানিগুলো। স্যার যে অংশটা বলছে আমরাও মনে করি যে কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে, গভর্নমেন্ট শেয়ারও নিয়ে আসতে হবে, কিন্তু এখানে একটা জিনিস নিয়ে আসার পরে রেভিনিউ জেনারেশনটা কীভাবে এনশিওর হবে, বা পলিসিতে কোনো চেঞ্জ করলে এগুলো ডিউ ডিসক্লোজার কিন্তু রাখতে হবে। যেমন ধরুন অনেক গভর্নমেন্ট কোম্পানি আছে স্যালারি এনহ্যান্স হলো, কিন্তু তার রেভিনিউ কি এভাবে এনহ্যান্স হচ্ছে, তাহলে তার প্রফিটেবিলিটি কমে গেলে কিন্তু ডিভিডেন্ড কম দেবে। অবশ্যই অনেক গভর্নমেন্ট কোম্পানি আছে যারা অনলি ডিপেন্ডেন্ট অন দ্য এফডিআর ইন্টারেস্ট, তাদের রেভিনিউতে কিন্তু দেখা গেছে যে প্রপারলি গ্রস প্রফিট আসে না, আর এই রেভিনিউর অংশটা কিন্তু গভর্নমেন্ট ফিক্স করে, অথচ তার 50% শেয়ার বাজারে আপলোড করা আছে, তাহলে ওখানে কিন্তু বিনিয়োগকারীদের জন্য কথা বলার সুযোগ নাই। এই জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং এই কাজটা সবচেয়ে ভালো করতে পারে স্টক এক্সচেঞ্জ, কারণ তাদের এখানে লিস্টিং হয়, তাদের সাথে বিভিন্ন ধরনের রিঅর্গানাইজ করা থাকে। হ্যাঁ, আমাদের আরেকটা বিষয় আছে, ইনস্টিটিউশনাল প্রবলেমগুলো কী কী আছে। আমরা যারা সাবসিডিয়ারিতে কাজ করি বা মার্চেন্ট ব্যাংকে যারা আছে, যারা 2010 সালে ধরুন ল্যান্ডিং করেছে বা 8, 9, 7, তাদের অবস্থা কিন্তু নতুন যে ল্যান্ডিং এগুলো সব স্টাক আপ হয়ে গেছে, তাহলে তাদেরকে ফার্দার ইকুইটি ফার্ম করতে হবে। ইকুইটি ফার্ম করতে হলে এখন সেন্ট্রাল ব্যাংক তো ক্যাপ করে দিয়েছে 25% তোমার এক্সপোজারে, যদি এখন এক্সক্লুড করে দিয়েছে যা তুমি সাবসিডিয়ারিতে দিবা এটা এক্সপোজারে আসবে না।
এখন এখানে সেন্ট্রাল ব্যাংকের সাথে এখানেও একটা নেগোসিয়েশন করার ব্যাপার আছে, বার্গারিং, এবং বিভিন্ন ইনস্টিটিউশনের বোর্ডের পলিসি না আসা উচিত যে আমরা কিছু ইকুইটি দিই। ইকুইটি দিলে কী হবে, এটা ডাইলিউশনে আস্তে আস্তে অর্গানাইজেশন বেড়ে আসবে। এই অংশটাতে তাহলেই তো অন্য ইনস্টিটিউশনের ক্ষমতা পাবে, সে ফার্দার বিনিয়োগ করতে পারবে। এইখানে কাজ করার আমার মনে হয় জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, যে অনেকে বলেন যে অ্যাকচুয়ালি যে বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি তো পৃথিবীর সব দেশে সেন্ট্রাল ব্যাংক তার পুঁজিবাজারের যখন খারাপ অবস্থা, পুঁজিবাজার যখন একটু হতাশার মধ্যে ভুগে অথবা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ভূমিকায় সবচেয়ে বড় ভূমিকা নিতে হয়, যে অনেকখানি ইন্টারেস্ট কমাই দিয়ে অনেক পজিটিভ মেজার এই সম্বন্ধে তো আমরা অনেক কথা বলেছি, বা এটা কারণ সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব আমার মনে হয় আমাদের এই পরিস্থিতিতে আরও বেশি। তার কারণ বাজারে যে পতন ঘটেছিল, জি, যে ধস নেমেছিল, সেখানে সেন্ট্রাল ব্যাংকের তার দায়িত্ব এড়াতে পারে না। না কারণ ব্যাংকরা ওভার এক্সপোজড হয়ে গেছে, তারা দেখেও দেখে নাই। না, পরবর্তীকালে হঠাৎ করে অ্যাডজাস্টমেন্ট করতে বলে একটা ধসা, সেটা ছিল একটা অন্যতম কারণ। সেটাকে কি স্লো করতে পারতো কিন্তু ইচ্ছা করলে, হ্যাঁ, আপনি সেটা বলেছিলেন একবার। একমাত্র কারণ না হলেও সেটা বাজার ধসের একটা প্রধান কারণ ছিল। সুতরাং এখানে একটা অ্যাডিশনাল দায়িত্ব এসে গেছে, বাজারটাকে মানে স্ট্রিমলাইন করা, ঠিক করা, কতটুকু সহযোগিতা করা সম্ভব। তো আমার মনে হয় ইদানিং বছরখানেক থেকে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হয়েছে এবং তারা কিছুটা পুঁজিবাজার বান্ধব হয়ে ওঠার চেষ্টা করছে। আমার মনে হয় এটা অব্যাহত থাকা দরকার এবং এসিসির সঙ্গে সেন্ট্রাল ব্যাংকের একটা জিনিস বুঝতে হবে যে উভয়ে একসঙ্গে কাজ না করলে ক্যাপিটাল মার্কেটের যে উন্নয়ন, এটা খুব বাধাগ্রস্ত হবে। মানে আমরা আগেও দেখেছি যে সমন্বয়হীনতা বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে, সমন্বয়হীনতা। এটা তো বাজারে সব সময় আছে, যদিও এই ক্ষতিগ্রস্ত তো করেছে এই সমন্বয়ের অভাবে। এবং 2010-এর যেটা ধসটা হয়েছে, এটা প্রধান কারণই সমন্বয়হীনতা। এটা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা। ইভেন আমাদের উচ্চপদস্থ ব্যক্তিদের যে বিভিন্ন কথাবার্তা ছিল, আপনারা আমার মনে হয় যে এক্সচেঞ্জ থেকে অগাস্ট বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে আপনারা কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন, জি, একটা সিরিয়াস প্রেস কনফারেন্স করে ওয়ার্নিং সিরিয়াস দিয়েছিলেন, ভাবে বলেছি। কিন্তু কোনো উচ্চমহল থেকে আবার বলা হয়েছে যে না, বাজার ঠিক আছে, কোনো সমস্যা জি, তখন বলেছিলেন স্বাভাবিক। স্বাভাবিক। এই যে কন্ট্রাডিকশনগুলো, বাট বা যদি বলা হয় সেন্ট্রাল ব্যাংক থেকে যে দিস ইজ নট মাই কাপ অফ টি, তো এইগুলো, এটা ঠিক, এই যে সমন্বয়হীনতার বা একটা অভাব আমাদের বাংলাদেশে, আমি যেখানেই চাকরি করি না কেন, আমি কেন্দ্রীয় ব্যাংকে করি, এসএসসিতে করি, এনবিআরে করি, যেখানে করি, আইডিআরে করি, যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক বাংলাদেশের সব সেক্টরে উন্নয়নের দিকে জন্য কাজ করা। মানি মার্কেটকে যেমন গুরুত্ব দেওয়া হয় তেমনি আমি বাংলাদেশের অর্থনীতি যাতে উন্নতি হয়, সেই কাজটা সার্বিক সব মিলিয়ে যেন উন্নতি হয়। আপনার ওই উচ্চ পদে গেলে তো আপনার মায়োপিক ভিউ নেওয়া যাবে না যে আমি শুধু আমার অর্গানাইজেশনের উন্নতি করব, নট দ্যাট। আমার মনে হয় এখানে সমন্বয়হীনতার যায় সুযোগ আছে এবং এখন একটা বাংলাদেশ ব্যাংকেও একটা লিডারশিপের পরিবর্তন এসেছে। জি, আমরা প্রত্যাশা করি যে এই লিডারশিপের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হয়তো পুঁজিবাজারের ইতিবাচক হবে। ইতিবাচক হবে। এসিসিরও ভূমিকা আছে কেন্দ্রীয় ব্যাংকের, কারণ এটা তো মূলত তাদের সমস্যা। আমার মনে হয় তাদের উদ্যোগ নিয়ে জি, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটা সমন্বয় সবসময় অব্যাহত রাখা, এটা দরকার আছে। কারণ এসএসসি যত সহজে মিনিস্ট্রি অফ ফিনান্স এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বসতে পারে, সবকিছু নিয়ে আলাপ আলোচনা করে একটি ভালো কিছু করতে পারে, সেটা সবার পক্ষে কিন্তু সম্ভব না। অবশ্যই। ইচ্ছা করলেও তারা পারে না। অবশ্যই। তো আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার যথাযথ কাজ করে যাচ্ছে আমার মনে হয় আর কি। তারাও একটা ইনিশিয়েটিভ নিয়েছে। মনে আছে যে আমরা যখন এসএসসিতে ছিলাম, বা আমার আগে যখন মির্জা আজিজ সাহেব ছিলেন, তখন কিন্তু আমাদের নিয়মিতভাবে আমাদের একটা সমন্বয় সভা হতো, সাধারণত 3 মাসে একবার। দেখছি আমরা, জি, যে এসএসসি, বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হয়তো আসতো না, কিন্তু অন্যান্য সব সমন্বয়কারী যারা আছে তারা একসঙ্গে আমরা কাজ করতাম এবং আমাদের যার যে সমস্যা একে অপরের সঙ্গে আলোচনা করতাম। তো সেই জিনিসটা আমার মনে হয় বহুদিন থেকে আর নেই, নিয়মিত যে সভাটা হতো। এটাকে আপনি যদি হতাশা কাটিয়ে যদি বিনিয়োগের রাস্তা ফিরিয়ে আনতে চান, এটাই সবচেয়ে বড় জরুরি এখন, সবচেয়ে বেশি জরুরি এখন। সমন্বয় কিন্তু হচ্ছে, কিন্তু হলেও সেটা কার্যকরী হচ্ছে না, আমার কেন জানি মনে হয় খুব বেশি কার্যকরী আমি হচ্ছে একটু ইতিবাচক পজিটিভ কথাবার্তাই বলতে চাই যে হয়তো কিছুটা হচ্ছে, বা এটাকে গতি বাড়ানো উচিত, আরো গতি বাড়ানো দরকার। সবাই সমন্বিতভাবে পুঁজিবাজারে কিভাবে, কারণ এটা কিন্তু এখন জাতীয় সমস্যা হয়ে গেছে আবার। তো এটাকে সরকার আর নির্বিকার থাকলে চলবে না, কাউকে নির্বিকার থাকার সুযোগ আর এই মুহূর্তে নাই। আমি এতদিন এত সিরিয়াসলি বলে নেই, কিন্তু এখন বলছি যে এমন একটা অবস্থায় পুচ্ছে যে এখন আর কারো নির্বিকার থাকলে চলবে না। এমন আবার একই সাথে আমি এটাও বলবো, বিভিন্ন রকমের প্রমিস করে, প্রতিশ্রুতি দিয়ে বাজার আর্টিফিশিয়ালি বাড়ানো, এটাও আমি সমর্থন করি না। গুরুত্ব দেওয়া আর কি, মানে
পুঁজিবাজারকে গুরুত্ব না দিলে তো সমস্যাটা যে এটাকে অ্যাসেস করা এবং এটার এখন যে সমস্যাটা এটাকে অ্যাড্রেস করা। না, আমার মূল সমস্যা হচ্ছে আমার মনে হয় গুরুত্ববান সমন্বয়ে অনেকটা ইমপ্রুভ করেছে এবং সবাই এখন পুঁজিবাজারের দিকে একটু বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক আগের চেয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমি বলেছি সেখানে লিডারশিপেরও একটা পরিবর্তন এসেছে। এই সুযোগে হয়তো আমাদের আর কোঅর্ডিনেশনটা এসিসির আরও একটু বাড়ানোর চেষ্টা করা প্রয়োজন। এটা ছাড়া আমি যে প্রথমেই যেটা কথাগুলো বললাম যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে আনতে হবে যেমন করে হোক, তাছাড়া বাজারের উন্নয়ন হওয়া সম্ভব নয়। রিটেলার তো সেটা করবে না। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আসছে না কেন? অনেক সমস্যা আছে, আপনি জানেন, আমি জানি, উনি জানেন, সবাই জানে সমস্যাগুলো যে কী, এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই সমস্যাগুলো আরেকটু ভালোভাবে চিহ্নিত করতে হবে। আমরা ভাষা জানি, কিন্তু আসলেই কতটুকু সমস্যা, কোন সমস্যার গভীরতা কতটুকু এবং সেটা রেমেডি কী, এইটার জন্য একটা সরকারের একটা ভালোভাবে স্টাডি করা দরকার এবং এই সমস্যাগুলো চিহ্নিত করে এগুলো সমাধান করে এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে কীভাবে বাজারে নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা চালানো আশু জরুরি। নেগেটিভ ব্যালেন্স হয়ে যারা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ইনফ্যাক্ট তাদের ইনভেস্টমেন্ট করার কোনো ক্ষমতাই নাই, ডে টু ডে চলাটাই তাদের মুশকিল, এদের সমস্যা কীভাবে সমাধান করা যায়, এই নেগেটিভ ব্যালেন্সের ফ্যাক্টরটা কীভাবে করা যায়, সমাধান করা যায়, এটা আশু প্রয়োজন। আপনি জানেন আমি বারবার কথাটা বলছি জি, যে বাজার স্ট্রাক হয়ে যাওয়ার এটা একটা প্রধান কারণ। এই সমস্যাটা সমাধান করা দরকার এবং বাজারে ভালো সাপ্লাই কীভাবে নিয়ে আসা যায়, বড় বড় কোম্পানি, এস্টাবলিশড কোম্পানি উইথ ট্র্যাক রেকর্ডস, তাদেরকে কীভাবে নিয়ে আসা যায়, এদেরকে নিয়ে আসলে এদের সঙ্গে বহু বিনিয়োগকারীও আসবে, বহু সাপ্লাইও কিন্তু আসবে। ডিমান্ড ক্রিয়েটস সাপ্লাই ক্রিয়েটস ডিমান্ড। যে এই ধরনের বড় বড় কোম্পানিকে না নিয়ে এসে এই মার্জিনাল কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু বাজারের উন্নতি করা খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। এই কাজগুলো আমার মনে হয় আশু করা প্রয়োজন। আর উনি যেটা বললেন কর্পোরেট গভর্নেন্স, এবং এটা কিন্তু এগুলো সমস্ত লং টার্ম জিনিস। আপনি কর্পোরেট গভর্নেন্স আপনি ইচ্ছে করলে কালকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু একটা জিনিস আমি বলবো যে অডিট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইম্পর্টেন্ট, কাউন্সিলটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা গঠন করা উচিত। এই কাউন্সিলটা আপনি জানেন আইন হয়ে গেছে বহুদিন আগে। জি, বহুদিন আগে হয়ে গেছে, কিন্তু এই কাউন্সিল গঠন করার কোনো উদ্যোগ হয়েছে কিনা আমরা জানি না। না এখন পর্যন্ত এটা এখন দেখা যাচ্ছে না। আমার জানা নাই যে কি হয়েছে এবং কেন, যদি না হয়ে থাকে কেন হচ্ছে না, কেন করা যাচ্ছে না, এটাও আমাদের জানা নাই। কিন্তু আমরা দেখছি আইন হয়ে গেলেও তারপর একটা স্থবিরতা, অথচ এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু নট অনলি ফর দ্য ক্যাপিটাল মার্কেট, পুরা ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য প্রপার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা খুবই প্রয়োজন। অথচ এই জিনিসটা আমরা ফেলে রেখেছি। এগুলো যদিও লং টার্ম, বাট এই জিনিসগুলোর দিকে মোহাম্মদ আলী, আপনার কাছে ফিরে আসছি যে আপনারা যে এই যে সমস্যাগুলি চিহ্নিত, এই যে নেগেটিভ ইকুইটি, যার জন্য অনেক বিনিয়োগকারী তাদের অ্যাকাউন্টে কাজ করতে পারছে না, তাদের বিও অ্যাকাউন্টে তারা লেনদেন করতে পারছে না, আপনারা এটা নিয়ে খুব সমস্যা আছেন, প্লাস ইনস্টিটিউশনগুলি না আসার, এগুলির পিছনে কি কোনো রিজন খুঁজে আমরা পেয়েছেন তো আপনি? প্রথমেই বলেছি, দেখেন 2010 সাল যখন বাবেল হলো, ভালো ট্রানজ্যাকশন হলো, এনবিআর প্রায় 1000 কোটি টাকা ট্যাক্স পেয়েছে। প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু এই প্রফিটটা ভোগ করে আবার ট্যাক্স দিয়েছে, ডিভিডেন্ড হিসেবে আবার ট্যাক্স দিয়েছে। গভর্নমেন্ট কিন্তু ইনডাইরেক্টলি পুঁজিবাজার থেকে অনেক বেনিফিট পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আজকের দিনে দেখেন, আজকে কি এনবিআরও সেই ট্যাক্সটা পাচ্ছে না, ইনস্টিটিউশনও প্রফিট নিতে পারতেছে না, ওখানের উপরও ট্যাক্স হচ্ছে না, ডিভিডেন্ড। কিন্তু কাস্টমার যেহেতু নেগেটিভ, আমার কাস্টমারই মারা গেছে, সে তো পারতেছে না ট্রানজ্যাকশন করতে। এখন আমি ইনস্টিটিউশন, আমি ল্যান্ডিং করেছি একজনকে, ধরেন আমি 2010 সালে যাকে 1 কোটি টাকা ল্যান্ডিং করেছি, আজকে তার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হয়েছে 2.5 কোটি টাকা। আর ওই সময় তার শেয়ার ছিল 2 কোটি টাকার, আজকে শেয়ারের ভ্যালু হয়েছে 50 লাখ টাকা। এখন সেও মারা গেছে, আমিও মারা গিয়েছি, মানে আমার 2 কোটি টাকা কিন্তু গ্যাপ হয়ে গেছে। তো এই ইস্যু থেকে আমাকে বাঁচতে হলে কী করতে হবে? আমি অ্যাজ এ ইনস্টিটিউশন, আমি যেটা বুঝি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, প্রথমত আইদার তাকে আমি এক্সাম করে দিতে হবে, এক্সামশন করতে হলে আমার তো ক্ষমতা থাকতে হবে। হয়তো আমি স্বল্প সুদে লোন পেতে হবে কোথা থেকে, অথবা আমার ফ্যারেন থেকে ক্যাপিটাল সাপ্লাই আমাকে দিতে হবে, যেটা দিয়ে আমি তাকে মাফ করে দেওয়ার পরও ব্যবসা করে আস্তে আস্তে এটা সাস্টেইন করতে পারবো। এই যে ক্যাপিটাল আমাকে যদি দিতে যায়, তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। বাংলাদেশ ব্যাংক ক্যাপিং করে দিয়েছে, সেখানে আমি পাচ্ছি না। আমি যদি অন্য জায়গা থেকে লোন নেই, আবার কাস্টমারকে দিই, সেখান থেকে সার্ভিস করতে পারতেছি না। 2010, 11, 12 ছিল ইনভেস্টরদের সমস্যা, ঠিক 14, 15 থেকে এখন যে সমস্যা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনের সমস্যা। এবং স্যার যে কথাটা বললো, স্টাডি করে ইনস্টিটিউশনকে প্রথমে সেভ করতে হবে ফর বেটারমেন্ট অফ দ্য লং টার্ম সাস্টেইনেবল ক্যাপিটাল মার্কেট। আর এটা না করে যে আরেকটা জিনিস যেটা আছে যে শেয়ার, যে কোন কোন শেয়ার বাজারে আসলে বিনিয়োগকারী আসবে, এবং এটা এদের প্রোডাক্ট কন্টিনিউটি আছে, প্রোডাক্ট বিসিপি আছে, এবং ডিভিডেন্ড কনস্ট্যান্ট ডিভিডেন্ড দিতে হবে। এখন এই বাজারে যদি আমরা দেখি, অনেকগুলো কোম্পানি আসছে লোন থেকে রিলিভ করার জন্য,
যে এখান থেকে নিয়ে লোন দিয়ে সে ইকুইটিতে কনভার্ট করেছে, কিন্তু সবসময় কস্ট অফ ইকুইটি যে হাই। তো বারবার আমরা যদি দেখি এখানে কিন্তু শেয়ার সাপ্লাই বাড়তেছে, মানি সাপ্লাই বাড়তেছে না, তাহলে বাজার ডাউন করবে। কারণ নতুন ইস্যু আসতেছে, শেয়ার সাপ্লাই বাড়তেছে, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনের কারণে শেয়ার স্কোয়ার আপ করতে হচ্ছে। এখন ইনস্টিটিউশনগুলো তার বাঁচার জন্য পরে কী হবে সেটা তো বুঝতেছে না, ইন্টারেস্ট সার্ভিসিং করার জন্য শেয়ার সেল করেছে, অত বাজারে সাপ্লাই দিচ্ছে। তো সঙ্গত কারণে এই সাপ্লাইকে ক্যাচ করার জন্য ফান্ড তো আসতে হবে, সেই ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট লাগবে। এটা না হলে আসলে বাজারের জন্য একটু টাফ। আপনি যদি দেখেন, আমি কয়েকটা ব্যাংক কয়েকজনকে আমি দিলাম যে দেখেন 20% ডিভিডেন্ড দেয়, তার ইল্ড হচ্ছে কত, 10 টাকা 20%, 10%। আর আপনি যদি এই টাকাটা এফডিআর ইনভেস্টমেন্ট করেন, ফিক্সে যান, আপনার ইল্ড হচ্ছে 4%। তারপরেও বিনিয়োগকারী ইন্টারেস্টেড না, হোয়াই? বলতেছে ভাই তোমার এটা এখন 20 টাকায় কিনলে 2 টাকা দিবেন, ইটস অল রাইট, তো পরে 12 টাকা নেমে যেতে পারে, 8 টাকা গ্যাপ হয়ে যাবে। এই যে কনফিডেন্সলেস, এটা কেন? বাজারে মুভমেন্ট নাই, টার্ন ওভার নাই, ভাইব্রেশন নাই, এই বিষয়গুলো। তো এখন স্টাডি করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার এই সময় আসছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটকে রক্ষা করার জন্য। এবং আমরা চেষ্টা করতেছি, আমরা কিছু স্কিম ডেভেলপ করেছি আগের মতো, যে এগুলো আমরা ডিও অথরিটির কাছে প্রেজেন্ট করবো, যদি তারা এটা অ্যাটেনশন দেয় হয়তো কিছু করা যাবে। আমার মনে হয় আসলে এই মুহূর্তে যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন এসেছেন এবং উনি দায়িত্বভার গ্রহণ করছেন, তাও একটা সমস্যা নিয়ে উনি এখন আছেন, যেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে চুরি হওয়ার ঘটনার পিছনে ওনাকে সময় দিতে, অনেক সময় ব্যয় করতে হচ্ছে, যার কারণে অন্য কোনো ইস্যুগুলি নিয়ে কথা বলার সুযোগ এখন খুব বেশি হচ্ছে না বলে আমার মনে হয় আর কি। যাতে আমরা প্রথম দিন ওনার সাথে দেখা করেছিলাম, তখন উনি বলেছিলেন যে উনি পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে উনি কাজ করবেন, আমাকে বলেছিলেন উনি সে কথাটা। কিন্তু ওনাকে আগে এটা ট্যাকেল করতে হচ্ছে, যেটা আমাদের দেশে বিদেশে আমাদের ইমেজকে যথেষ্ট ক্ষুণ্ণ করেছে আমি মনে করি আর কি। তো আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের একটা ভূমিকা থাকা উচিত ক্যাপিটাল মার্কেটে? একটা সমস্যা ট্যাকল করতে হচ্ছে বলে অন্য কোনো দিকে নজর থাকবে না, এটা তো হতে পারে না। জি, একটা এত বড় প্রতিষ্ঠানের সব দিকে নজর রাখতে হবে। প্রত্যেক ওই সমস্যাটা হয়তো প্রায়োরিটি সমস্যা এখন, জি, কিন্তু অন্য সমস্যাগুলো তো অবশ্যই দেখতে হবে। জি, এটা এক্সকিউজ হতে পারে না যে ওই সমস্যা আমাকে দেখতে হচ্ছে, সেই জন্য এখানে এটা দেখতে পাচ্ছি না। নো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমার মনে হয় এই ধরনের কথা বাংলাদেশ ব্যাংক বলবেও না। অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কতটুকু আছে আমাদের তাদেরকে বুঝাতে হবে যে এই করলে বাজার ভালো হবে। আমি জানি না বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কতটুকু, বাট আমি যে কথাগুলো বললাম যে সমস্যাগুলো প্রথমে সঠিকভাবে চিহ্নিত করা, কোন সমস্যার গভীরতা কতটুকু বাজারকে তারা প্রভাবিত করছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না এখনো। রাইট। আমরা মোটামুটি মানে কথা বলে যাচ্ছি, কিন্তু একটা প্রপার স্টাডি না হলে, মনে করেন এই যে আপনি যেটা বলছেন যে এটা সময়টা আরও এক্সটেন্ড করা দরকার ব্যাংকের, এই সমস্যার গভীরতা কতটুকু, কয়টা ব্যাংক এই সমস্যায় পড়ছে, সেখানে কত টাকা ইনভলভ আছে, এটা এক্সটেনশন করলে কতটুকু লাভ না, হবে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওগুলি বিক্রি করতে গেলে না, বাজার তো লোড দিতে পারছে না, না। ঠিক আছে, এটা মার্কেট তো সেই সমস্যাটা যদি অত্যন্ত গভীর হয়, জি জি, যে আমার ওইখানে আমার 20,000 কোটি টাকা আমার বাজারে বিক্রি হয়ে যাবে, সেটা একটা হয়। আর যদি দেখে যে 2,000 কোটি টাকা, সেটা এক ধরনের সমস্যা। এটা তো আমরা জানি না আসলে। না, এই তো না জানলে একটা সমস্যার গভীরতা কতটুকু, এটা না জেনে যদি আমি বলি যে এটা করলে বাজার ভালো হয়ে যাবে, এটা হবে না। কিন্তু এই যে স্টাডিটা, এটা হয়নি। বা আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর কেন ফান্ড এখানে আনছে না বা আনতে পারছে না, কেন এই আস্থার অভাব হচ্ছে, এটা তাদের সঙ্গে কথা বলতে হবে। তার দরকার হলে এটা সমন্বয় করতে হবে। আপনার এসিসি তাদের ডাকতে পারে, ভাই সমস্যা কী তোমাদের, আমি এটা শুনি, সমস্যাগুলো জেনে তারপরে দে ক্যান টেক আপ দি ম্যাটার উইথ দি সেন্ট্রাল ব্যাংক। এই সমস্যাগুলো আমরা দেখছি, এই সমস্যাগুলোর আমাদের সমাধান প্রয়োজন। উইথ ফ্যাক্টস ফিগার্স বসতে হবে। ভাষা কথা বললে কিন্তু কোনোদিনই কোনো সমস্যার সমাধান না, গভীরে না গেলে তো সমস্যার সমাধান করা যাবে না। গভীরভাবে যেতে হবে। আমাদেরকে তো গভীরে যেতে হবে, আমাদেরকে তো মানে এই সমস্যাটার গভীরে যেতে হবে। এইগুলো যে কথা কেন এই বলে তো ঘটনাগুলি সরকারকে ঘটছে? কনভিন্স করা যাবে না যে ট্যাক্স লস হচ্ছে, বেশি লস টাকা না, না। সরকারের কাছে, যেখানে লক্ষ মানে আমার মনে হয় 15-2 লক্ষ কোটি টাকা বা আর্নিং, যেখানে এটা সরকারের রেভিনিউ টার্গেট, সেখানে এই 500-700 কোটি টাকা আসলো না গেল, না, এটাতে সরকারকে প্রভাবিত করা যাবে না। এটা ঠিক আছে, কিন্তু এটা একটা পার্ট, কিন্তু গভর্নমেন্টও এখানে রেভিনিউ আর্নিংয়ের একটা পার্ট ইনভলভমেন্ট আছে, নট অনলি দ্য আমরা পার্ট ইনভলভ, বাট দ্যাট ইজ সো ইনসিগনিফিক্যান্ট যে এইটা বলে সরকারকে প্রভাবিত করা যাবে না, এখানে সেটুকু আমি হয়তো এখানে সবচেয়ে পুঁজিবাজারের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যখন বড় প্রজেক্ট করতে যাবেন, আপনি যখন ইনফ্রাস্ট্রাকচারে যাবেন, আপনি যখন জ্বালানিতে যাবেন, আপনি যখন বিদ্যুতে যাবেন, তখন কিন্তু এক সময় এই পুঁজিবাজার খুব প্রয়োজনীয়। পুঁজিবাজার খুব প্রয়োজন। স্টক মার্কেট ডিজার্ভস অ্যাটেনশন বাই ইটস ওন রাইট। ইয়েস, এটা ছাড়া কোনো উন্নত দেশ হতে পারে না। কারণ আপনার একটা ফোরাম, অন্য সব কিছু বাদ দিলাম,
আপনার ক্যাপিটাল মার্কেটের শেয়ার কেনাবেচার একটা ফোরাম যদি স্ট্রং না থাকে তাহলে সেখানে বিনিয়োগ কীভাবে হবে, না। কোম্পানি ফরমেশন কীভাবে হবে? আর আপনি তো জনগণের সঞ্চয়ের একটি অংশ দেখে না 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 আনতে পারলে সবসময় সরকার যদি মেগা প্রজেক্ট যদি সরকার নিজেই করতে থাকে তো তাকে তো লোন নিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি যেভাবে দেখছেন ঠিক আছে। আমরা যারা দেখি যে আপনি যদি দেখেন একটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কেন পুঁজিবাজারটা শুরু হলো, নট অনলি আপনি যদি হিস্টোরিতে যান, একটা কেন্স যখন কার্যকারী তথ্য দিল তখনই বললো যে একজন লোক কি ফিক্সড ইনভেস্টমেন্টে রাখবে নাকি ডিভিডেন্ডে যাবে। তা এখন ডিভিডেন্ড তো আপনার বাজারে তো ওই ধরনের অবস্থা থাকতে হবে ক্যাপিটাল গেইনের। এখন তারপরে আসবে কি ক্যাপিটাল ফরমেশন, কোম্পানিগুলো ক্যাপিটাল তৈরি করা। এখন আপনি যদি বড় একটা প্রজেক্ট লঞ্চ করেন, ঠিক আছে, এখান থেকে পুঁজিবাজারে টাকা অর্থ উত্তোলন করবেন, অর্থ উত্তোলন করে এটা স্টাবলিশ করবেন। সেটা বাংলাদেশের এখন যে অর্থনীতির সাইজ বা বিনিয়োগকারীদের একসময় 33 লক্ষ ছিল, ডে আফটার ডে বাড়তেছে, এটা খুব টাফ না, কিন্তু এটা একটা ফরমেশনের মধ্যে যেতে এখন তো বাজারকে বাঁচাইতে হবে, বাজারকে বাঁচাইতে হবে। তো বাঁচানোর জন্য স্যার যেটা বললো যে আমাদের প্রথম যেটা হচ্ছে সমস্যাটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এখন সরকারকে বুঝাইতে হবে যে আমাদের এই জায়গাগুলো হলে পরবর্তীতে আপনি এই করতে পারবেন। এবং সেটা না বুঝে আমরা হয়তো কিছুদিন একটা পেপার নিয়ে যাই, ব্রোকার অ্যাসোসিয়েশনে যাই, সিকিউরিটি এক্সচেঞ্জে জমা দিই, ওনারা বলে যে আমরা দেখব, বা চিটং স্টক এক্সচেঞ্জের যিনি চেয়ারম্যান ওনার সাথে আমরা কয়েকবার কথা বললাম, বললো যে আমরা তো অর্থ মন্ত্রণালয় দিয়েছি। আমি ওনাকে প্রশ্ন করলাম, স্যার আপনি তো সচিব ছিলেন, আমি তখন ট্যাক্সে কাজ করতাম, কোনো কিছু কি স্যার সিটি দিলে কাজ শেষ হয়ে যায়? এটা তো বারবার পার্সুয়েশন করতে হবে। না, অবশ্যই। উনি যখন ছিল তখন আমি এনবিআর অনেক কাজ করেছি, তো আমি বললাম যে পার্সুয়েশন সেটা আপনারা কতটুকু করেছেন? আপনারা টার্ন ওভার বাড়াইতে চান, কীভাবে বাড়াবো? শেয়ারের যদি দামে না বাড়ে একজন বিনিয়োগকারী শেয়ার বিক্রি করবে কেন? আর যদি দাম নাই, ফ্লাকচুয়েশন না থাকে, আপনি যদি দেখেন অনেক শেয়ার 50%-এর উপর হচ্ছে বাজারে, মার্কেট ক্যাপ হচ্ছে ব্যাংকের শেয়ার 10 পয়সাও বাড়ে না, বা কোনো দিন হয়তো 10 পয়সা কমে। তো একজন বিনিয়োগকারী কীভাবে এটা ট্রেড করবে? করলে তো যে কমিশন যাবে এটাই তার লস হবে। এই অবস্থাগুলো কিন্তু যদি যারা লোন নিয়েছে তার কিন্তু ইন্টারেস্ট লোড হচ্ছে, সে অন্যদিকে যেতে পারে। এই প্রবলেমগুলোকে আসলে স্টাডি করে এবং যারা রেগুলেটর সমন্বয়ের মাধ্যমে, হ্যাঁ, এখানে আমরা যেটা বারবারে বুঝতেছি যে সাপ্লাই শেয়ার যেমন বাড়ানোর দরকার আছে, সাথে সাথে শেয়ারের ডিমান্ড তৈরি করার দরকার আছে, ফান্ড সাপ্লাইও বাজার নিয়ে আসতে হবে। এই ফান্ড সাপ্লাইয়ের ওয়েগুলো ঠিক করতে হবে। না, যদি ভালো কোয়ালিটি সাপ্লাই আসে, জি, কোয়ালিটি আইপিও আসে, তাহলে দি সাপ্লাই ইটসেলফ উইল ক্রিয়েট হবে। ঠিক আছে, কিন্তু যদি পুয়ার কোয়ালিটি সাপ্লাই আসে তাহলে সাপ্লাইটা বাড়বে, ডিমান্ডটা বাড়বে না। জি, আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, সেটা আমরা যাচ্ছি। এখন দেখেন ভালো সাপ্লাই যারা আসবে, আমি ব্যক্তিগতভাবে নিজেই, যেমন ইনসেপ্টার কথা বলা হয়, ইনসেপ্টার ম্যানেজমেন্টের সাথে আমরা অন্যভাবে কথা বলছি, যারা সিএফও, যে তোমাদের সেটা বাজারে আনো, তোমরা সেকেন্ড লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল, বলছে যে না এত কিছু গেলে এটা নিয়ে 2 বছর 3 বছর ধরাধরি এত কিছুর মধ্যে আমরা আসতে চাই না, যে আমরা আগে স্টাবলিশড হই। এরকম যদি ভালো ভালো কোম্পানিগুলো বুঝিয়ে সুঝে নিয়ে আসা যায় যে বাজারে, যে আর বাজারে এখানে কিন্তু গভর্নমেন্টের ইনসেন্টিভ দিতে হবে, যেটা আগে ছিল যে 10% যাদের স্টক লিস্টিং ছিল তারা 10% ট্যাক্স বেনিফিট, এই অংশগুলো কিন্তু নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে প্রাইভেট, আমার তো মনে হয় এগুলো আছে এখন। না না, এগুলো পরে রিঅ্যারেঞ্জ করে করা হয়েছে। যেমন যাই হোক, মানে আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ইনসেন্টিভ, কারণ একটি কোম্পানি যখন লিস্টেড হয় তার কিন্তু জবাবদিহিতা অনেক বেড়ে যায়। জি, সে ইচ্ছা করলে হাইড করতে পারে না, সে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যায়, ইন্টারন্যাশনাল অডিট স্ট্যান্ডার্ডে চলে যায়। কারণ আমরা দেখেছি যে আপনার লিস্টেড কোম্পানিগুলি যেভাবে ট্যাক্স পে আউট করে, কারণ ট্যাক্স পে আউট করে তাকে ডিভিডেন্ড দিতে হয়, তার একটা কমিটমেন্ট থাকে ডিভিডেন্ড দেওয়ার জন্য, কিন্তু প্রাইভেট সেক্টরগুলি সেভাবে করতে না পারে না। না। আপনি যদি প্রাইভেট কোম্পানি দেখেন, আপনি নিজের কোম্পানি, আপনি দেখেন আপনি কিন্তু ডিভিডেন্ড দিচ্ছেন না, বা পে আউট, ক্যাশ ডিভিডেন্ড পে আউট করে না, বা সে চালাচ্ছে অন্যভাবে। ওই ক্ষেত্রে কিন্তু সরকারের অনেক বেনিফিটও আছে। আমরা যত লিস্টেড হবে তত ভালো হবে, এতে ট্যাক্সের পরিমাণ বাড়বে, ট্যাক্স আহরণ পড়বে এবং বিনিয়োগকারীদের পার্টিসিপেশনের মাধ্যমে এটা সমৃদ্ধশালী হবে। সেটা অনেক বেশি ভালো ব্যবস্থার জন্যই ভালো। যেমন ধরুন আগে অনেকগুলো ব্যবস্থা ছিল, যারা ট্যাক্স হোল্ডে ছিল, ট্যাক্স হোল্ডে 10% কিন্তু পুঁজিবাজার ট্যাক্স হোল্ডে কোম্পানির একটা কন্ডিশনে ছিল, এটা যদিও এখনও প্রিভেইলিং আছে, কিন্তু কোম্পানিগুলো আর ওইভাবে আসতেছে না আর কি পুঁজিবাজারে, সেটাই হচ্ছে সমস্যা। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব, না এই ব্যাপারে আমার একটু নেগেটিভ কমেন্ট হবে। জি প্লিজ। সেটা হলো যে হ্যাঁ ঠিক আছে, যেগুলো সুযোগ সুবিধা আছে, কিছু কিছু মার্জিনাল বেনিফিট হবে, কিন্তু আমাদের দেশে ট্যাক্স হলিডে দিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা যায়নি। না, জানি স্যার। একইভাবে ট্যাক্সের হার কমে কোনো কোম্পানিকে ডিস্টিং করা যায়নি। এইগুলো হচ্ছে বাস্তবতা। আর আপনি যেটা বলছেন এটা এগুলো হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মার্জিনাল বেনিফিট নিশ্চয়ই মন আর মানসিকতা, যারা তাদের কোম্পানিকে বড় করতে চায়, কর্পোরেট কালচার করতে চায়, গুড গভর্নেন্স করতে চায়, কোম্পানিকে জবাবদিহিতার মধ্যে আনতে চায়, যারা একটা মনে করে যে আমরা বিশাল একটা কিছু করবে, যারা ভারতের রিলায়েন্স, টাটা,
বিড়ালা থেকে আরম্ভ করে যারা আছে তারা কিন্তু এই কারণেই মার্কেটে গেছে, তারা খুব ভালো এনজয় আমার মনে হয় আমি আপনার সঙ্গে একমত যে প্রথমত কর্পোরেট গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে, রাইট, আসবে না। এবং একজন এন্টারপ্রেনিয়র তখনই স্টক মার্কেটে আসবে যখন তাকে কনভিন্স করা যাবে যে তোমাকে বাজারের স্বার্থের জন্য না, তোমার নিজের স্বার্থে তোমার এখানে নিজের আনা সাথে দরকার। আসা উচিত। কারণ ইট উইল ব্রিং ডিসিপ্লিন, Yes. ইট উইল ব্রিং কন্টিনিউটি অফ বিজনেস, একটা সাকসেশন লাইন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এবং এটা ট্রান্সপারেন্ট একটা কোম্পানি হবে। এইসব তুমি একটা লেভেলের বড় যখন একটা ব্যবসা হয়ে যায় তখন আর ইন্ডিভিজুয়াল দিয়ে ম্যানেজ করা যায় না, ওইটা তখন কর্পোরেট ফাইন্যান্সে যেতে হয়। এই জিনিসগুলো সঠিকভাবে আমাদের যেহেতু মোস্টলি ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, সঠিকভাবে হয়তো অনেকেই অতটা খেয়াল করে না, তো সেটা এখন সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান এসে যাচ্ছে, ওদের ছেলেমেয়েরা সেকেন্ড জেনারেশন, এদেরকে কনভিন্স করা আমার মনে হয় আর একটু ইজি, এবং এই কাজটা করতে হবে যাতে তারা বুঝতে পারে যে লিস্টিংটা আমার স্বার্থে, রাইট, আমার এখানে আসা উচিত। সেই এনভায়রনমেন্টটা আমার মনে হয় সৃষ্টি করার দায়িত্ব আমাদের সবার, আমাদের সবাই, বিশেষ করে এক্সচেঞ্জেরও দায়িত্ব আছে অনেক বেশি। আসলে তাদেরকে ইনভাইট করা, তাদের সাথে কথা বলা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে বুঝাতে হবে যে আপনার লিস্টিং করা বা কর্পোরেট গভর্নেন্স করা বা প্রপার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করা, দিস ইজ মানে আপনি কোম্পানিকে যত সম্প্রসারিত করতে, ব্যবসাকে যত বাড়াতে চান, ততই যদি আপনি গুড গভর্নেন্স এবং কর্পোরেট কালচার যদি নিয়ে আসেন, এবং আপনি যেটা বলেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আপনি অডিটিং চালু করেন, ভালো ভালো যদি প্রফেশনাল যদি আপনি নিযুক্ত করেন, তাহলে আপনি অনেক রিল্যাক্স হবেন এবং আপনি অনেক বড় করতে পারবেন আপনার অর্গানাইজেশনকে, অনেক দিকে আপনার মনোযোগ দিতে উইদাউট পারবেন। প্রপার কর্পোরেট রিপোর্টিং, উইদাউট কর্পোরেট গভর্নেন্স, আপনি কিন্তু ব্যবসার একটা সাইজের বেশি বড় হবে না, এর বেশি বড় করতে গেলে এগুলো আপনাকে আনতে হবে। জি, তখন কন্ট্রোল করতে পারবেন না আপনি, তারপরে তো আপনি এই জিনিসগুলো তাদেরকে কনভিন্স করতে হবে যে এই যে এটা তোমার উপর ভাই আমরা ইম্পোজ করছি না, তোমার নিজের সাথে এটা দরকার, এই মোটিভেশনাল প্রোগ্রামগুলো দরকার। আলী, তো আপনি এখন এই যে অবস্থার মধ্যে আমরা চলছি, যে আমরা একটু সংক্ষেপে বলবেন যে উত্তরণ করা যায় কিভাবে? এখন আমরা যেটা সম্মিলিত প্রচেষ্টা নাকি? সম্মিলিত প্রচেষ্টার একটা ব্যাপার আছে, আর যেটা বেল আউট নিয়ে আমরা প্রায়ই বলতেছি যে ইনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আসলে একটা স্টাডি করে এটা একটা ওয়ার্কআউট পলিসি নিতে হবে, যে এইভাবে হলে হয়তো ইনস্টিটিউশনের সক্ষমতা বাড়বে। না, জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব যে কথাটা বলছেন, আসলে একটু গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে এখন, যে কোথায় কি কারণে খারাপ হচ্ছে, কেন ইনস্টিটিউশন আসতে পারছে না, কেন মার্চেন্ট ব্যাংকগুলি ইনভেস্ট করতে পারছে না, কেন মিউচুয়াল ফান্ড তার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না, কেন এক্সচেঞ্জ তার দায়িত্ব পালন করতে পারছে না, এগুলির ব্যাপারে বোধহয় আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে। এটা ডেপথে যেতে হবে, ডেপথে গিয়ে একটা স্পেসিফিক প্রপোজাল নিয়ে সবাইকে আগাতে হবে, সবাইকে। এটা আমাদেরকেও যেতে হবে, এক্সচেঞ্জকেও যেতে হবে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এগিয়ে যেতে হবে, মার্চেন্ট ব্যাংক করে যেতে হবে, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে যেতে হবে, বাংলাদেশ আপনার অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে মুভ করতে হবে, আমার মনে হয় আর কি, যেটা আপনি বলেছেন টপ প্রায়োরিটি দিয়া। আমার মনে হয় শেষ করার আগে যে এত হতাশ হওয়ার কিছু নাই। জি, এটা বাংলাদেশের কিন্তু একটা পজিটিভ সাইড হচ্ছে বাজারে মোটামুটি স্ট্যাবিলিটি আছে, আর একটা পজিটিভ সাইড যেগুলো ভালো কোম্পানি উইথ প্রপার রিপোর্টিং, প্রপার পে আউট, প্রপার কর্পোরেট গভর্নেন্স, এগুলোর দাম কিন্তু বেড়েছে, একটার দামও কমে নাই। জি, দ্যাট ইজ এ গুড সাইন। তার মানে ইনভেস্টাররা দে আর পিকিং আপ রিয়েল গুড কোম্পানিজ, এটা কিন্তু একটা পজিটিভলি আমরা দেখতে পারি। আর বাকিটা সরকারি একটা অ্যাটেনশন দিতে হবে, যে সমস্যাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম এগুলো কীভাবে সমাধান করা যায়, এদিকে একটা দৃষ্টি দরকার। এবং আমাদের হতাশ হওয়ার কিছু নাই, বিয়ারের সময় মার্কেটে আসে, আমাদের একটু ধৈর্য ধরে এই সময়টা পার। জি, থ্যাংক ইউ। আপনাদেরকে স্টুডিও আসার জন্য এনটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, যে আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করে যেতেই হবে, এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য পুঁজিবাজারে কোনো বিকল্প নেই। আমি মনে করি এই পুঁজিবাজার গুরুত্ব সবাই সঠিকভাবে অনুধাবন করবেন, এবং যাদের সমন্বয়ের মাধ্যমে পুঁজিবাজারকে স্টেবিলাইজ করা প্রয়োজন, তারা সবাই মিলে একসাথে কাজ করে পুঁজিবাজারকে একটি স্থিতিশীল এবং গতিশীল করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।